করোনা পরিস্থিতিতে 4.5 মাস বন্ধ থাকার পর আগাম জামিন আবেদনের শুনানি আবার শুরু। হাইকোর্টে ভিড়, স্বস্তি বিচার প্রার্থীদের। দীর্ঘ বিরতির পর পাসপোর্ট অফিসে উপচে পড়া ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সেবা। জটিলতা কেটেছে এমআরপি কার্যক্রমে। পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম। বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন। বালুর বস্তা ফেলে ঠেকানোর চেষ্টা। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ পূর্ব উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় হেনরি। আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের শঙ্কা। মেক্সিকোতে হারিকেনে মৃত্যু 8। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। করোনা পরিস্থিতিতে 4.5 মাস বন্ধ থাকার পর আজ হাইকোর্টে আবার শুরু হয়েছে আগাম জামিন শুনানি। এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। আফজাল, ইমদাদ, দীর্ঘদিন কিন্তু করোনার কারণে দেশের উচ্চ আদালতে আগাম জামিন নেওয়া বন্ধ ছিল। আমরা দেখেছি যে মাঝখানে চালু হলেও গত এপ্রিলে আবারও আগাম জামিনের যে আবেদন সেটি শুনানি না করার জন্য হাইকোর্টের সুপ্রিম কোর্ট বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এটি মূলত কারণ ছিল করোনার কারণে যেহেতু আদালতে স্থান সংকলন হয় না, অনেক বিচার প্রার্থী আদালতে আসেন। আদালতে আসার কারণে যেটি হয় যে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব নয়। সেই কারণেই কিন্তু 4 মাস এই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনটি শুনানি হচ্ছিল না। তো সবশেষ গত সপ্তাহে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট থেকে একটি সার্কুলার দেওয়া হয়েছে। সার্কুলারের অনুযায়ী আজকে থেকেই কিন্তু আগাম জামিন আবেদন শুনানি হয়েছে। এর কারণে যেটি হয়েছে যে অনেক বিচার প্রার্থী যারা এই করোনার কারণে বিভিন্ন মামলায় আসামি হয়েছিলেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন, কারণ তারা আইনি প্রতিক্রিয়া নেওয়ার কোনো সুযোগ পাচ্ছিলেন না। পুলিশের ঝামেলা এড়াতে দীর্ঘদিন পালিয়ে থাকার পরে আজকে থেকে যেহেতু আগাম জামিন শুরু হয়েছে, আমরা দেখেছি যে সকাল থেকেই সুপ্রিম কোর্টের যে অ্যাফিডেভিট শাখা, যেখানে আগাম জামিন আবেদনটি করতে হয় অর্থাৎ সত্যায়িত করতে হয়, সেখানে কিন্তু আমরা দেখেছি বিচার প্রার্থীদের ভিড় ছিল। এবং হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এর মধ্যে জানিয়ে দিয়েছে যে হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় আগাম জামিনের আবেদনটি তারা শুনবেন, তবে কোনো আসামির বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে সেই ক্ষেত্রে কারো আগাম জামিনের আবেদনটির বিষয়টি বিবেচনা করা হবে না। তো আজকে থেকে শুরু হয়েছে, বিচার প্রার্থীদের ভিড়ও বেড়েছে সুপ্রিম কোর্টে। আমরা আশা করছি যে আরও যে সামনের দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আরও ভিড় বাড়বে। আরেকটি বিষয় আমরা বারবারই শুনছিলাম যে বরিশালের ঘটনায় বরিশালের সিটি মেয়র হাইকোর্টে আগাম জামিন নিয়েছেন, এই বিষয়টি নিয়ে একটি গুঞ্জন ছিল। আমরা যতটুকু জানি যে আগাম জামিন নেওয়ার ক্ষেত্রে যিনি আগাম জামিন নেবেন তিনি কিন্তু আদালতে এসে হাজির হয়ে বিচারকের সামনে উপস্থিত হতে হয়। কিন্তু আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি যে বরিশালের সিটি মেয়র তিনি বরিশালে রয়েছেন, অর্থাৎ তার যে আগাম জামিন আবেদন করেছেন বা তার আগাম জামিন আবেদনটি খারিজ হয়ে গেছে, এই গুজবটির কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি। তো এই ছিল মূলত সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন আবেদনের বিষয়ে সবশেষ খবর। ইমদাদ, সুপ্রিম কোর্ট থেকে সহকর্মী আফজাল হোসেন। করোনায় দীর্ঘ বিরতির পর পাসপোর্ট অফিসে এখন উপচে পড়া ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এদিকে প্রায় 1 মাস থমকে থাকা এমআরপি কার্যক্রম আবার শুরু হয়েছে। প্রিন্টিং স্বাভাবিক রাখতে নতুন করে কেনা হয়েছে 40 লাখ এমআরপি বই। নতুন করে 2 বছরের চুক্তি হয়েছে মালয়েশীয় প্রতিষ্ঠানের সঙ্গে। আর অধিদপ্তর বলছে এমআরপি পাসপোর্ট পেতে আর দুর্ভোগে পড়তে হবে না। সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। করোনায় দীর্ঘ বিরতির পর এখন পুরোপুরি স্বাভাবিক পাসপোর্ট অফিস, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। এরই মধ্যে বেশিরভাগ দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে পাসপোর্ট জমা থেকে ছবি তোলা সবখানেই মানুষের দীর্ঘ সারি। 2 ঘন্টার উপরে চলে গেছে, এখনো ছবি তোলা হচ্ছে না। 3 দিন ধরে এখানে আসতেছি, বাট আমি আসার পরে যে সিরিয়াল 2টা 3টা পর্যন্ত বসে আছে। স্পেশাল বাচ্চা নিয়ে আসলে, একটা বাচ্চা শিশু নিয়ে আসলে যে একটা প্রায়োরিটি, একটা প্রিভিলেজ দিবে, সেটার এখানে কোনো ব্যবস্থা নাই। এই যখন অবস্থা, তখন আগে যারা আবেদন করেছেন তাদের দফায় দফায় ঘুরেও ফিরতে হচ্ছে পাসপোর্ট ছাড়াই। অহরহর মানুষের আপনার এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট হয়তো বা অল্প কিছু মানুষের। আমি এই পর্যন্ত 10 বার আসছি, একটার পর একটা ডেট দিতেছে, এসএমএস যাবে, এসএমএসই আসে না এই পর্যন্ত। আমার কাগজ নাকি মালিবাগ আছে এসবি অফিসে, ওইখানে গেছি, ওইখান থেকে বলে কি কাগজ নাই, সদরঘাটে কাগজ। দিয়াবাড়িতে আটকা আছে, সঠিক কোনো অ্যাড্রেস দিতে পারছে না তারা। একদিকে করোনা, অন্যদিকে দীর্ঘদিনের পুরনো এমআরপি মেশিন নিয়ে বিপাকে পাসপোর্ট অধিদপ্তর।
মালয়েশীয় প্রতিষ্ঠানের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার সফটওয়্যার সমস্যায় প্রিন্টিং জটিলতায় পড়তে হয় অধিদপ্তরকে। বিদেশের মিশনগুলোতেও বিজ্ঞপ্তি দিয়ে সেবা বন্ধ রাখা হয়, ফলে পাসপোর্ট নিয়ে সংশয় ছিল প্রবাসীরাও। অধিদপ্তর বলছে এমআরপি নিয়ে এখন আর জটিলতা নেই। বন্ধ হয়েছিল, স্লো ডাউন হয়েছিল, এটা আবার চালু হয়ে গেছে, চলতেছে। এখন আবার যে অন্য একটা কারণে হবে না তা নিশ্চয়তা বলা যাবে না, কারণ এটা 11 বছর এটাকে মানুষ করে রাখাটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। যে বৈদেশিক মিশনগুলো এই সার্কুলার কেন দিল বা কিভাবে দিল আমাদেরকে বা আমার মন্ত্রণালয়কে আমি জিজ্ঞেস করছি, আমার মন্ত্রীকে জিজ্ঞেস করেছি, কাউকে কোনো ধরনের ইন্টিমেশন ছাড়া পাসপোর্ট প্রদান কখনো বন্ধ হয়নি। অন্যদিকে দেশের 72টি আঞ্চলিক অফিসে ই পাসপোর্ট চালু করলেও এখনো বিদেশের কোনো মিশনেই চালু হয়নি। তবে চলতি মাসে ইউরোপ দিয়ে বিদেশের মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু হচ্ছে। বিদেশের 80টা মিশনের সমস্ত যন্ত্রপাতি আনা আছে, আমাদের এক্সপার্টিস রেডি আছে, আমাদের ফরেন এক্সপার্ট রেডি আছে। অধিদপ্তর আরও জানায় সারা বিশ্বে পুরোপুরি ই পাসপোর্ট চালুর আগ পর্যন্ত এমআরপি চালু থাকবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনার টিকা চুরির ঘটনায় তদন্ত হচ্ছে এবং অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে নিউরো সায়েন্সেস হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এটা একটা আইনি প্রক্রিয়া, এখানে পুলিশ গিয়েছে, তাকে অ্যারেস্ট করেছে, সেটা তদন্ত চলছে এবং এই তদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে বাকি পদক্ষেপ হবে। আর আমাদের দিক থেকে যে তদন্ত কমিটি হয়েছে সেটাতে আমরা দেখতে চাই যে আমাদের অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, সেটা যদি সত্যি পাওয়া যায় তাহলে পরে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মুন্সিগঞ্জে ভয়াবহ হচ্ছে পদ্মার ভাঙন, বিলীন হয়ে যাচ্ছে টঙ্গিবাড়ি উপজেলার একের পর এক গ্রাম। নিঃস্ব শত শত মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। শেষ সম্বল রক্ষায় বাড়িঘর সরিয়ে নিচ্ছেন আতঙ্কিত গ্রামবাসী। এদিকে ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পায়ের তলার মাটি সরে যাচ্ছে এভাবেই, পদ্মা গিলে খাচ্ছে মূলচর কামারপাড়া। পদ্মার এমন রুদ্রমূর্তিতে এখন বিলীন হচ্ছে নতুন নতুন গ্রাম। হুমকিতে পড়েছে শিক্ষালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি নানা স্থাপনা। বাড়িঘর আর গাছপালা সরিয়ে নেওয়ার সময়টুকু পাচ্ছেন না বাসিন্দারা। একই অবস্থা শৈশবন ও কান্দাবাড়ি গ্রামের। পদ্মা সেতুর ভাটিতে বাম তীর রক্ষায় 446 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। তাই চলমান বর্ষাটুকু কাটানোর জন্য দিন গুনছিলেন মানুষ। রাত্রে দেখলাম ভালো, সকাল উঠে দেখে গলমল দুধ দিছে, গরু গরম সব লেগে গেছে। সরকার এই জায়গা বাদ ঠিক মতো পরিবহন করে তাহলে আমরা বাঁচতে পারুম। কিন্তু শেষ রক্ষা হলো না এই পরিবারগুলোর। যথাসময়ে প্রকল্প গ্রহণ না করায় ক্ষোভ গ্রামবাসীর। পানি উন্নয়ন বোর্ড এটা ঠিক মতো তদারকি করাটা বিধায় এই অবস্থা হয়েছে। প্রকল্পটা সময় মতো যদি নিত তাহলে ভাঙতো না। আপৎকালীন 3,90,00,000 টাকার বালুর বস্তা ফেলা হয়েছে। আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়ন করেছি। আমরা খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আগামী শুষ্ক মৌসুমে এখানে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করব। পদ্মার ভয়াবহ এই ভাঙনে ঠিকানা হারানোর আতঙ্ক এখন চারিদিকে। 90-এর দশক থেকে পদ্মার এই অব্যাহত ভাঙনে টঙ্গিবাড়ি উপজেলা 18 গ্রাম এবং লৌহজং উপজেলা সদর সহ 40 গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। মুন্সিগঞ্জের কামারপাড়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ যেন হলিউডের কোনো থ্রিলার সিনেমার কাহিনী। হ্যাকার চক্রের হাতে জিম্মি চট্টগ্রামের একটি পরিবার। যতবারই মোবাইল সেট কিংবা সিম পাল্টানো হোক না কেন, প্রতিবারই হ্যাক করে নেওয়া হয় সব তথ্য। বাসায় বসে করা আলাপের তথ্য পৌঁছে যাচ্ছে তাদের হাতে। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হ্যাকার চক্রের যন্ত্রণায় নাজেহাল চট্টগ্রামের হালিশহর এলাকার এই পরিবারটি। গেল 2 বছরের বেশি সময় ধরে পরিবারটিকে নানাভাবে দুর্ভোগে ফেলছে একটি সংঘবদ্ধ চক্র। পরিবারের সদস্যরা বাসায় যে মোবাইল নম্বরই ব্যবহার করুক, তাৎক্ষণিকভাবে তার তথ্য চলে যাচ্ছে চক্রটির কাছে। অসংখ্যবার মোবাইল ফোন সেট এবং সিম পাল্টানো, ভোগান্তি থেকে রেহাই মিলছে না। হ্যাক করা নম্বর থেকে গভীর রাতে স্বজনদের কাছে ফোন দেওয়া, অশ্লীল SMS পাঠানো, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনলাইনে পণ্য অর্ডার করা এখন প্রতিদিনের ঘটনা হয়েই দাঁড়িয়েছে। বিভিন্ন অনলাইনে কাপড় অর্ডার করতেছে, ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে, আমাদেরকে এসে এখানে নক করতেছে। বিভিন্ন জন আত্মীয় স্বজনকে আমার নাম্বার থেকে বিভিন্ন রকম মেসেজ দিচ্ছে এবং আমার নামে বিভিন্ন রকম আমি মেসেজ দিয়ে ডিস্টার্ব করি ওই টাইপের আর কি, কিন্তু নাম্বার যাচ্ছে আমারটাই।
আমি নাম্বার চেঞ্জ করছি অনেকবার, এটাও নিষ্পত্তি পাইনি এই পর্যন্ত। প্রতিনিয়ত মোবাইলে থাকা ফোন নাম্বার, ছবিসহ নানা ধরনের তথ্য মুছে দেয় চক্রটি। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে পরিবারটির স্কুল পড়ুয়া সন্তানকে। নিয়মিত শিক্ষকদের কাছে অশ্লীল SMS পাঠিয়ে ক্ষান্ত হয়নি তারা। অনলাইনে ক্লাস চলাকালে ডিভাইসে ঢুকে নানা ধরনের বিপত্তিও সৃষ্টি করা হয়। অন্তত 3টি পরীক্ষায় অংশ নিতে পারেনি এই শিক্ষার্থী। অনলাইন ক্লাসের মধ্যে ধরেন মেসেজ দিচ্ছে, জুম কলের মধ্যে, চ্যাটের মধ্যে মেসেজ দিচ্ছে, তারপরে হঠাৎ করে ভিডিও অন করে দিচ্ছে, হঠাৎ করে মাইক অন করে দিচ্ছে। মোবাইল নাম্বার এবং সেট হ্যাক করার অভিযোগ জানিয়ে পরিবারটি গত 2 বছরে হালিশহর থানায় 2টি সাধারণ ডায়েরি করে। এতদিন পুলিশ তেমন কোনো ব্যবস্থা না নিলেও এখন সাইবার ইউনিটকে দিয়ে অনুসন্ধানের কথা জানালেন সিএমপি পশ্চিম জোনের উপকমিশনার। এখানে কি ধরনের সাইবার অপরাধ হচ্ছে কিনা আমরা আমাদের সাইবার বিশেষজ্ঞদের হেল্প নিব এবং আমরা আশা করি যে এটা উদ্ঘাটন করতে পারবো। এদিকে পরিবারের সদস্যরা দাবি করেছেন বাসায় আলাপের তথ্যও চলে যাচ্ছে হ্যাকারদের কাছে, SMS আকারে আবার জানিয়েও দেওয়া হচ্ছে। সবশেষ শনিবার দুপুরে সংবাদ সংগ্রহের জন্য সময় টেলিভিশনের প্রতিবেদক ওই বাসায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হুমকি দিয়ে বার্তা দেওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিরাজগঞ্জে নওদান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, মিটার লাগানোর পর আগের চেয়ে 2 থেকে 4 গুণ টাকা বেশি গুনতে হচ্ছে। এছাড়াও নতুন স্মার্ট মিটার রিচার্জে ভাড়া এবং ডিমান্ড চার্জ বাবদ কেটে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রকল্প পরিচালক। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 2016 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সকল সম্পদ ও দায়িত্ব গ্রহণ করে নর্দার্ন ইলেকট্রিসিটি কোম্পানি নেসকো সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। শুরুতে অ্যানালগ ও প্রিপেড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিল উত্তোলন করছিল কোম্পানিটি, কিন্তু সম্প্রতি স্মার্ট প্রিপেড মিটার প্রতিস্থাপন করে তারা। গ্রাহকদের অভিযোগ, স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর থেকে একই বিদ্যুৎ ব্যবহার করলেও আগের চেয়ে প্রায় 2 থেকে 4 গুণ টাকা বেশি বিল দিতে হচ্ছে। শুধু বাড়তি বিলই নয়, বাসাবাড়িতে বিদ্যুৎ বন্ধ থাকলেও টাকা কেটে নেওয়া হচ্ছে। আগের তো মিটারটা তো আমার কেনা ছিল, বর্তমানে আবার আমার সেই মিটারের ভাড়া দিতে হইতেছে। বুঝছেন, আমার বাণিজ্যিক লাইনে আমার প্রতি মাসে মিটার ভাড়া বাবদ 250 টাকা কাটতেছে। যে মিটার আমার 600 টাকা লাগতো, সেই মিটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার 1000 টাকা 1100 টাকা মাঝে মধ্যে চলে যাচ্ছে। কাগজপত্র নিয়ে আমি অফিসে দেখাইলাম, দেখানোর পরে ওনারা দেখা বললো যে ঠিকই তো আছে, কিন্তু আমি তো দেখতেছি যে অনেক বেশি চলে যেতেছে। আবার মিটার ভাড়া কতদিন দিতে হবে তাও তো কোনো হদিস পাইতেছি না। আমরা এর সুরাহা চাই এবং আশু ব্যবস্থা চাচ্ছি। নেসকোর অনিয়মের বিরুদ্ধে সিরাজগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি গণশুনানি সহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসক আমাদেরকে বলেছিল যে 7 থেকে 10 দিনের মধ্যে ইঞ্জিনিয়ারকে ডেকে তারা এই বিষয়টা শুনবে এবং এই সমস্যা তারা দ্রুত সমাধান করবে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সমাধান করেনি বলেই আমরা বিদ্যুৎ গ্রাহক সমিতি মনে করছি যে এখন আমাদের আন্দোলন দেওয়ার কর্মসূচি দেওয়ার সময় এসেছে। আর সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে গ্রাহকরা ভুল বুঝে বিভিন্ন সময়ে অভিযোগ করছেন বলে জানান স্মার্ট প্রিপেড মিটারের প্রকল্প পরিচালক। বেশি টাকা কাটার কোনো সুযোগ নাই, এটা আসলে মানুষের ভুল ধারণা। যেটা বলতেছে স্পেসিফিক যদি কেউ বলে তাহলে আমরা আমাদের ওখানে যারা লোক আছে তারা ফিজিক্যালি যেয়ে তাকে দেখাই দিয়ে। সিরাজগঞ্জে নেসকোর আওতায় গ্রাহক প্রায় 60,000, এর মধ্যে 58,000 স্মার্ট প্রিপেড মিটার প্রতিস্থাপন করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদারীপুরের শিবচরে পুকুর ভরাট করে 23 কোটি 16 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে 100 শয্যার আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যদিও পুকুর ভরাটের পক্ষে সাফাই গাইছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাদা তাকনের ছবি নিয়ে রিপোর্ট। ভূমি ব্যবহার নীতিমালা অনুযায়ী কোনো জলাশয় ভরাট করে উন্নয়নমূলক কর্মকাণ্ড না করার বিধিনিষেধ থাকলেও মাদারীপুরের শিবচরে তা মানা হচ্ছে না। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুকুর ভরাট করে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কার্যক্রম। তড়িঘড়ি করে 4টি ড্রেজার মেশিন দিয়ে পুকুরটি ভরাট করার প্রক্রিয়া সম্পন্ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পুকুরটি ভরাট করলেও কোনো পদক্ষেপ নেয়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ। আমাকে একটা বিল্ডিং তৈরি করে দিবে, সেই বিল্ডিংয়ে আমি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাবো।
ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিভাবে তৈরি করে দিবে সেটা তারা বলতে পারে। কাজের সাথে স্থানীয় প্রভাবশালীরা জড়িত থাকায় বিষয়টি নিয়ে মুখ খুলতে ভয় পান স্থানীয়রা। পুকুর ভরাটের ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন সচেতন নাগরিক সমাজ। অবশ্যই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়টি দৃষ্টিগোচর করে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তবে পুকুর ভরাটের পক্ষে সাফাই গাইল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। হসপিটাল বিল্ডিং করবো, হসপিটাল বিল্ডিংয়ের যে অংশটা ইয়ার মধ্যে পড়েছে ওখানে পাইল ড্রাইভ করার স্বার্থে ওখানে ওই অংশটাকে ভরাট করেছে। বিষয়টি জানা নেই দাবি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। সিভিল সার্জন মহোদয়কে আমি ফোন করব, জানবো যে আসলে কিভাবে কি উদ্দেশ্যে পুকুরটা ভরাট হয়েছে, তার পরবর্তী সময়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। 1983 সালে প্রতিষ্ঠিত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের পুকুরটিতে প্রতি বছর মাছের পোনা অবমুক্ত করা হয় বলে জানায় উপজেলা প্রশাসন। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি সহ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় হেনরি। এরই মধ্যে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আটলান্টিকে সৃষ্ট এই ঝড় আজ আঘাত হানতে পারে। ঝড়ের কারণে তীব্র বাতাস বয়ে যেতে পারে। এছাড়া আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ইতিমধ্যে ঘূর্ণিঝড় হেনরি নিউ ইয়র্ক সহ আশপাশের অঙ্গরাজ্যগুলোতে কিন্তু আঘাত হানা শুরু করেছে। এই অঙ্গরাজ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। সেখানে অন্যান্য কমিউনিটির সাথে বাংলাদেশিরাও এই ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন। ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে মজুদ রাখছেন তারা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে হারিকেন হেনরি নিউ ইয়র্ক, কানেকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার ও রোড আইল্যান্ডে রোববার নাগাদ আঘাত হানতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঘন্টায় 120 কিলোমিটার বেগে নিউ ইয়র্ক ও ইংল্যান্ডের উপর দিয়ে বয়ে যেতে পারে হারিকেনটি। এ সময় কিছু এলাকায় 25 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 3 থেকে 5 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে। তীব্র ঝড়ো বাতাসের কারণে কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো। ঘূর্ণিঝড় আঘাতের আগে আমরা সব ধরনের প্রস্তুতি রাখতে চাই, পরিস্থিতি মোকাবেলায় যেন কারো গাফিলতি না থাকে। হারিকেন হেনরি এখন নিউ ইয়র্কের উপকূলের দিকে ধেয়ে আসছে। আঘাতের সময় ক্যাটাগরি 1 মাত্রায় থাকতে পারে। তারপরও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেব যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে যে গতিতে ঝড়টি ধেয়ে আসছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে গত 30 বছরের মধ্যে এটি হবে নিউ ইংল্যান্ডে আঘাত হানা প্রথম হারিকেন। এর আগে 1991 সালে নিউ ইংল্যান্ডে সবশেষ আঘাত হানে শক্তিশালী হারিকেন বব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে শক্তিশালী হারিকেন গ্রেসের তাণ্ডবে লন্ডো ভন্ড মেক্সিকো উপকূল কিছুটা দুর্বল হয়ে শনিবার মেক্সিকো উপকূলে আঘাত হানে ক্যাটাগরি 3 মাত্রার এই ঘূর্ণিঝড়। গ্রেসের আঘাতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের আঘাতে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 8 জন, নিখোঁজ রয়েছেন আরও 3 জন। ধ্বংস হয়ে গেছে বহু বাড়িঘর। গাছপালা উপড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। ঝড়ের প্রভাবে মেক্সিকোর মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে। এতে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়া বিভাগ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দীর্ঘ বিরতির পর পাসপোর্ট অফিসে উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সেবা। জটিলতা কেটেছে এমআরপি কার্যক্রমে। পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম। বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন। বালুর বস্তা ফেলে ঠেকানোর চেষ্টা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।